যা টাকার বিনিময় হার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে কারণে আমরা বিগত 14 মে তারিখে বাজার ভিত্তিক মুদ্রা বিনিময় হার চালু করেছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। গত বছর আকস্মিক বন্যায় আউশ এবং আমন উৎপাদন লক্ষ্যমাত্রার চাইতে কম হয় খাদ্যশস্যের মজুদে কিছুটা ঘাটতি দেখা দেয়। এই ঘাটতি কাটিয়ে উঠতে আমরা 9 লক্ষ মেট্রিক টন চাল এবং 7 লক্ষ মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিই, যার আওতায় ইতিমধ্যেই 8,50,000 মেট্রিক টন চাল এবং 2 লক্ষ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষি উৎপাদনের জন্য সার সহ অন্যান্য উপকরণের প্রয়োজনীয় ভর্তুকি দিচ্ছে। এছাড়া খাদ্য নিরাপত্তার গুরুত্ব বিবেচনায় সারের মজুদ বা বাফার স্টক বৃদ্ধি করা হয়েছে। প্রিয় দেশবাসী, নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি অর্থনীতিকে সচল রাখতে জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং একই সাথে তা যথাসম্ভব সাশ্রয়ী রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নীতিগতভাবে আমরা বিদ্যুতের মূল্য আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ খাতে প্রদত্ত ভর্তুকির পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস করার লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনের সার্বিক ব্যয় 10% কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমরা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো পর্যালোচনা করছি এবং বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাতে এনার্জি অডিট করার উদ্যোগ নিয়েছি। এই বছরের মধ্যে আভ্যন্তরীণ উৎস থেকে 648 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করার এবং 2028 সালের মধ্যে স্থানীয় কূপ থেকে অতিরিক্ত 1500 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমদানির তুলনায় রপ্তানিতে অধিক প্রবৃদ্ধি অব্যাহত থাকায় চলতি হিসাবের ভারসাম্যে ক্রমাগত উন্নতি সাধিত হচ্ছে। 2025 সালের মার্চ মাসের শেষে চলতি হিসাবের ঘাটতি হ্রাস পেয়ে দাঁড়িয়েছে 0.66 বিলিয়ন মার্কিন ডলারে। তবে সরকারের কিচ্ছা সাধন নীতি চলমান থাকায় উন্নয়ন প্রকল্পের গতি কিছুটা স্লথ হয়ে পড়েছে এবং এর ফলে প্রকল্পগুলির জন্য প্রতিশ্রুত বৈদেশিক ঋণে ধীর গতি দেখা যাচ্ছে। তবে চলতি অর্থ বছরের জুন নাগাদ আমরা বিভিন্ন উন্নয়ন সহযোগিতার নিকট হতে আরও প্রায় 3.6 বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা পাবে মর্মে প্রত্যাশা করছি। প্রিয় দেশবাসী, মধ্যমেয়াদী অর্থনীতির গতি পুনরুদ্ধারের লক্ষ্যে কর জিডিপি অনুপাত বৃদ্ধির কোনো বিকল্প নেই। অথচ তুলনীয় অনেক দেশের চাইতে বাংলাদেশের কর জিডিপি অনুপাত উল্লেখযোগ্য পরিমাণে কম। রাজস্ব খাতকে আরও গতিশীল করতে এবং রাজস্ব আহরণের স্বচ্ছতা বৃদ্ধি করতে ইতিমধ্যে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছি। অটোমেটেড ব্যবস্থার মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল সহজ করা হয়েছে, কর আদায় বৃত্তিকে নতুন কর অফিস স্থাপন করা হয়েছে এবং কর আহরণের মধ্যে দীর্ঘমেয়াদী রাজস্ব কৌশল তৈরি করা হয়েছে। এছাড়া কর ব্যবস্থাপনাকে আরও কার্যকর এবং কর আদায়ের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজস্ব ব্যবস্থাপনাকে রাজস্ব নীতি হতে পৃথক করার লক্ষ্যে অধ্যাদেশ জারি করা হয়েছে। বিগত সরকারের সময়ে আর্থিক খাতে নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির ফলে খেলাপি ঋণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেলেও তার বারবার পুনঃতফসিলীকরণের মাধ্যমে আর্থিক খাতের প্রকৃত অবস্থা গোপন রাখা হয়েছিল। কিন্তু আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী লোন লিজ ক্লাসিফিকেশন ও প্রভিশনিং ব্যবস্থা অবলম্বন করেছি। ফলে এই খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ 2023 সালের জুন মাসের 10.11% থেকে বৃদ্ধি পেয়ে 2024 সালের ডিসেম্বরে মাসে 20.20% উন্নীত হয়েছে। এই খাতের প্রকৃত চিত্র উদ্ঘাটনের লক্ষ্যে অ্যাসেট কোয়ালিটি রিভিউ এর মাধ্যমে আমরা ব্যাংকগুলোর প্রকৃত অবস্থা নিরূপণের কার্যক্রম শুরু করা হয়েছে। প্রিয় দেশবাসী, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে একটি উন্নত সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আমরা যে সকল কার্যক্রম গ্রহণ করেছি তার মূল লক্ষ্য হচ্ছে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ, যার মাধ্যমে আমূল পরিবর্তন হবে দেশের মানুষের জীবনমানের এবং মুক্তি মিলবে বৈষম্যের দুষ্ট চক্র থেকে। যে স্বপ্নকে ধারণ করে জুলাই অভ্যুত্থানের ভিত রচিত হয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর বাসযোগ্য আবাসস্থলকে রেখে দিতে চাই। জনগণের জীবনযাত্রায়
নিয়ে আসতে চায় এক সুদূর প্রসারী পরিবর্তনের ঢেউ। আমরা সে লক্ষ্যকে সামনে রেখে এবারের বাজেট সাজাবার চেষ্টা করেছি। আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রমধর্মী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটের চেয়ে ছোট আকারের বাজেট আগামী অর্থবর্ষের জন্য প্রস্তাব করছি। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে। মৌলিক অধিকারের নিশ্চয়তা, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ, এই অত্যাবশ্যক উপাদানগুলো ছাড়া যে কোনো রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ে দুর্বল হয় সমাজের ভিত। এবারের বাজেটে তাই শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি চতুর্থ বিপ্লব, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমাগত যে সকল সুযোগ সৃষ্টি তার সুবিধা ভোগ এবং যে সকল চ্যালেঞ্জ তৈরি হয়েছে তাকে মোকাবেলা করে টেকসই উন্নয়ন নিশ্চিত করার দিকেও মনোযোগ দেওয়া হয়েছে। প্রিয় দেশবাসী, জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারীরা আমাদের সামনে একটি বিরল সুযোগ তৈরি করে দিয়ে গেছেন দেশকে সঠিকভাবে পরিচালিত করে ভবিষ্যতের জন্য শক্ত ভিত গড়ার। আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতায় সেই লক্ষ্য পূরণের প্রত্যয় সুশাসন প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার অঙ্গীকার পূরণে করাই হবে আমাদের দিনে আগামী দিনে আমাদের প্রধান লক্ষ্য। সুশাসন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ব্যাপারে প্রিয় দেশবাসী, আমরা গত দেড় দশকে দুর্নীতি এবং সুশাসনের অভাবে দেশের প্রায় সকল প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। তাই দেশকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সুশাসন প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। সে লক্ষ্যে আমাদের অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারের রূপরেখা তৈরি করেছে এবং বাস্তবায়নের লক্ষ্যে 11টি সংস্কার কমিশন গঠন করেছে। ইতিমধ্যে সবগুলো কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে এবং এই কমিশনেরও কাজগুলো সমন্বয় করার জন্য এবং বাস্তবায়ন করার জন্য একটি ঐক্যমত্য কমিশন গঠন করে, যার নেতৃত্বে আছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। প্রিয় দেশবাসী, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা ও দুর্নীতি নির্মূলের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশোধন কার্যক্রম চলমান রয়েছে। বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়ে দুর্নীতি দমন সংক্রান্ত জাতিসংঘের কনভেনশন অনুযায়ী দুর্নীতি দমন কমিশন যথাযথভাবে কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত দুদক সংস্কার কমিশন সম্প্রতি তাদের সুপারিশ প্রদান করেছে, যা যাচাইপূর্বক দ্রুত বাস্তবায়ন করা হবে। ভূমি আইন ও ভূমি ব্যবস্থাপনার সংস্কার করা হচ্ছে। এই ভূমি সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে ধীরগতি হ্রাসের উদ্যোগে গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে ভূমি সংক্রান্ত ফৌজদারি এবং দেওয়ানি মামলা মোকদ্দমাগুলো হ্রাস করা এবং ভূমি সেবাকে সহজীকরণ লক্ষ্যে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হচ্ছে। অটোমেটেড ভূমি ব্যবস্থার আওতায় ভূমি সেবা ডিজিটালাইজ করা হয়েছে। ভূমি প্রশাসন সকল সেবা পরিকাঠামোকে জনগণের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনার অটোমেশন প্রকল্প দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হল নির্বাচন ব্যবস্থার সংস্কার। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। গত দেড় দশকে দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। তাই আমরা নির্বাচনী ব্যবস্থার সংস্কারের উপর সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছি এবং এ লক্ষ্যে বিভিন্ন আইন, নীতিমালা ও আদেশের সংশোধন ও সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছি। বিচার ব্যবস্থার উন্নয়ন সংস্কারের জন্য সারা দেশের অধস্তন আদালত সমূহ তত্ত্বাবধান করার জন্য হাইকোর্ট বিভাগের 13 জন মাননীয় বিচারপতি সমন্বয়ে 13টি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ ও জবাবদিহিমূলক সরকার উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 জারি করা হয়েছে। নিরাপত্তা ও সুরক্ষা সেবার উন্নয়নের জন্য
আমরা চেষ্টা করছি সুরক্ষা সেবার মন্ননে পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন গ্রহণের শর্ত তুলে দেওয়া হয়েছে। কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ কারা ও সংশোধন পরিষেবা আইন 2025 প্রণয়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আর্থিক খাতের পুনর্গঠন ও সংস্কারে আমরা কার্যক্রম নিয়েছি। বিগত 15 বছরে আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে এই খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে। 5 আগস্ট 2024 রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যাংকিং খাতের দীর্ঘদিনের কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবেলা, সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকারের গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। ব্যাংকের মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব বা অস্তিত্বের জন্য হুমকি এমন সকল ঝুঁকি সময়োপযোগী সমাধান এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ 2025 প্রণয়ন করা হয়েছে। সংস্কারের অংশ হিসাবে 3টি টাস্কফোর্স গঠন করেছে, যার প্রধান উদ্দেশ্য ব্যাংকিং খাত সংস্কার কর্মসূচির ভিত্তি করে ব্যাংকগুলোর সম্পদের ব্যাপক গুণগত মান পর্যালোচনা করা। দ্বিতীয়ত, নীতি ও প্রবিধানসমূহের কার্যকর প্রয়োগ নিশ্চিতকরণ এবং ব্যাংকিং ব্যবস্থার সুশাসন বজায় রাখতে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করা। এবং তৃতীয়ত, দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চুরি পাচার হওয়ার সম্পদ উদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। প্রিয় দেশবাসী, বিগত সরকারের অনিয়ম, কারসাজি ও দুর্নীতির ফলে প্রায় ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশের পুঁজিবাজারে পুনরায় গতি ফিরিয়ে আনার লক্ষ্যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারের অন্তর্ভুক্তকরণ, বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য উৎসাহ প্রদান, বাজারে কারসাজি রুখতে দ্রুততম সময়ের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন, অনিয়মের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা এবং ব্যাংক ঋণের উপর নির্ভরতা কমাতে পুঁজিবাজার থেকে বন্ড ও ইকুইটির মাধ্যমে তহবিল সংগ্রহের সুযোগ বৃদ্ধি ইত্যাদি বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। সরকারি আর্থিক ব্যবস্থাপনা ও সেবার উন্নয়নের জন্য সরকারের নীতি ও কর্মনীতির সাথে সংযোগ স্থাপনের জন্য বর্তমানে সকল মন্ত্রণালয় ও বাজেট অধিদপ্তরের বাজেট প্রণয়নের কাজ আইবাস এর মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। আইবাস সিস্টেমের ব্যবহার করে বর্তমানে প্রায় 14 লক্ষ সরকারি কর্মচারী ইএফটি ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন পাচ্ছে। সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা প্রদানের ক্ষেত্রে ইএফটি ব্যবহার করা হচ্ছে। সরকারের অনুদান ও সাহায্য মঞ্জুরির সঠিক তথ্য সংগ্রহ এবং সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে 172টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অধীন বাস্তবায়ন প্রকল্পের বিপরীতে সরকারি হিসাবে পার্সোনাল লেজার পিএল অ্যাকাউন্ট খোলা হয়েছে। এছাড়া সরকারি ক্রয় কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার জন্য পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট সংশোধন করা হয়েছে। ঘরে বসে ঝামেলাবিহীন উপায়ে এক ঠিকানায় সকল সরকারি সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে নিয়ে অচিরেই নাগরিক সেবা শীর্ষক প্ল্যাটফর্ম চালু করা হবে। এই উদ্যোগের মাধ্যমে বিপুল সংখ্যক তরুণ তরুণীর উদ্যোক্তা হিসাবে আয়ের সুযোগও তৈরি হবে। প্রিয় দেশবাসী, বিগত সরকারের রেখে যাওয়া সংকটাপন্ন অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় রিস্ট্র্যাটেজাইজিং দ্য ইকোনমি অ্যান্ড মোবিলাইজিং রিসোর্সেস ফর ইকুইটেবল অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট শীর্ষক টাস্কফোর্স থেকে এবং দুর্নীতি ও অর্থনৈতিক অবস্থার সংক্রান্ত বিষয়ে শ্বেতপত্র কমিটির থেকে ইতিমধ্যে সুপারিশ পাওয়া গেছে। জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন এবং পরবর্তী অধ্যায়ে বিবৃত খাতভিত্তিক অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে এই সকল সুপারিশসমূহ বিবেচনায় নেওয়া হয়েছে। প্রিয় দেশবাসী, আমি এখন 2024-25 অর্থবছরের সম্পূরক বাজেট এবং আগামী 2025-26 অর্থবছরের বাজেট আপনাদের কাছে পেশ করছি। 2024-25 সম্পর্কে বাজেট। প্রিয় দেশবাসী, সার্বিক রাজস্ব আহরণ ও ব্যয়ের অগ্রগতি বিবেচনায় চলতি 2024-25 অর্থবছরের বাজেট সংশোধনও সমন্বয় করতে হয়েছে। প্রস্তাবিত সংশোধিত রাজস্ব আয় 2024-25 অর্থবছরের সম্পূরক বাজেটের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা মূল বাজেটে
23,000 কোটি টাকা হ্রাস করে 5,18,000 কোটি টাকার প্রস্তাব করছি। প্রস্তাবিত সংসদীয় ব্যয় চলতি 2024-25 অর্থবছরে সরকারি ব্যয় 53,000 কোটি টাকা হ্রাস করে 7,44,000 কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার 2,65,000 কোটি টাকা হতে 49,000 কোটি টাকা হ্রাস করে 2,16,000 কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি। সংসদীয় বাজেটের ঘাটতি ও অর্থায়ন চলতি অর্থবছরে বাজেট ঘাটতি প্রাক্কলন করা হয়েছে 2,56,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করা হচ্ছে 2,26,000 কোটি টাকা, যা জিডিপির 4.1%। এখন প্রস্তাবিত বাজেট 2025-26-এর কথা বলছি। প্রিয় দেশবাসী, সম্পদের সুষম বন্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবারের বাজেটের অন্যতম লক্ষ্য। পাশাপাশি রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নই হবে এই বাজেটের একটি অন্যতম উদ্দেশ্য। সেই পরিপ্রেক্ষিতে আমি এখন আগামী 2025-26-এর অর্থ বছরের বাজেট কাঠামোর উপর আলোকপাত করছি। রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে কর অব্যাহত যৌক্তিকরণ সহ মধ্যমেয়াদী রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের বিশেষ জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম অব্যাহত রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে জনবল বাড়ানো হয়েছে। এছাড়া কর অব্যাহতি সুবিধা ক্রমান্বয়ে কমিয়ে আনা, কর জাল সম্প্রসারণ, বিভিন্ন পণ্য ও পরিষেবার যথাসম্ভব একই হারে ভ্যাট নির্ধারণ করার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। প্রস্তাবিত রাজস্ব আয় আগামী 2025-26 অর্থবছরে মোট 5,64,000 কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি, যা জিডিপির 9%। এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,99,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 65,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। প্রস্তাবিত ব্যয় 2025-26 অর্থবছরের জন্য মোট 7,90,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি, যা জিডিপির 12.7%। এর মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে মোট 5,60,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,30,000 টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই যে 2015 সালের পর অদ্যাবধি কোনো বেতন কাঠামো প্রণীত না হয় বিষয়টি বিবেচনা নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি। প্রস্তাবিত বাজেটের ঘাটতি ও অর্থায়ন আগামী অর্থবছরে আমাদের সামগ্রিক বাজেট ঘাটতি ঋণ সহনীয় পর্যায়ে থাকবে। 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,26,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। প্রস্তাবিত বাজেটের মোট ঘাটতির মধ্যে 1,25,000 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং 1,01,000 কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার প্রস্তাব করছি। আগামী অর্থ বছরে সুদ পরিশোধ বাবদ মোট ব্যয় ধরা হয়েছে 1,22,000 কোটি টাকা। 17,164টি ওয়াশ ব্লক নির্মাণ, 4,450টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এছাড়া চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 9,19,50,492টি বই বিতরণ করা হয়েছে। প্রাথমিক স্তরে শতভাগ শিক্ষার্থীকে ইএফটির মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হয়েছে। আগামী অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির জন্য 2,164 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। প্রাথমিক ও গণশিক্ষার গুরুত্ব বিবেচনায় আগামী 2025-26 অর্থ বছরে এই খাতে 25,403 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। মাধ্যমিক ও উচ্চশিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী আধুনিক ও বিশ্বমানে উন্নতিকরণের লক্ষ্যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের আউটকাম বেজ এডুকেশন OBE পদ্ধতিতে কারিকুলাম হালনাগাদ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় 62টি প্রকল্পের মাধ্যমে 1,957 কোটি টাকা ব্যয়ে শিক্ষা অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া চলতি অর্থ বছরের মাধ্যমিক পর্যায়ে 51 লক্ষ, উচ্চ মাধ্যমিক পর্যায়ে 8 লক্ষ এবং স্নাতক পর্যায়ে
1,65,000 অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সংশোধিত পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের মাঝে সরবরাহ লক্ষ্যে 1,626 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বৃদ্ধি এবং গ্র্যাচুইটি প্রদান সহ সকল স্তরের শিক্ষকদের মানব সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। 2025-26 অর্থ বছরের মাধ্যমিক ও উচ্চশিক্ষায় মোট 47,563 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। 2024-25 অর্থ বছরের বাজেটে এই খাতে বরাদ্দ ছিল 44,108 কোটি টাকা। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা, বর্তমানে কারিগরি শিক্ষায় এনরোলমেন্টের হার 19%। 2025 সালের মধ্যে এটাকে 20% উন্নত করতে প্রতিটি বিভাগীয় পর্যায়ে মহিলা পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজ, জেলা পর্যায়ে পলিটেকনিক এবং উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে। মাদ্রাসা শিক্ষার উন্নয়নে 1,135টি মাদ্রাসা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং 513টি বহুতল ভবনের কাজ চলমান রয়েছে। 493টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। এছাড়া ইবতেদায়ী পর্যায়ে বৃত্তি প্রদান এবং মাদ্রাসাসমূহ এমপিওভুক্ত বাবদ 728 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য 2025 অর্থ বছরে 12,678 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। 2024-25 এই অর্থ বছরে বাজেটে খাতের বরাদ্দ। প্রিয় দেশবাসী, 2030 সালের মধ্যে সকল নাগরিককে সার্বজনীন স্বাস্থ্যসেবার আওতায় আনতে সেবার পরিধি বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনবল নিয়োগ বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে শূন্য পদ পূরণে চিকিৎসক, সেবিকা, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট ও স্বাস্থ্য সহকারীদের নিয়োগ ত্বরান্বিত করা হয়েছে এবং প্রয়োজনীয় পদ সৃষ্টি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামী অর্থবছরে তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে অতিরিক্ত 4,166 কোটি টাকা এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য 1,000 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। উন্নত দেশসমূহে চাহিদা অনুযায়ী কেয়ার গিভার খাতে দক্ষ মানব সম্পদ তৈরি করা সম্ভব হলে একদিকে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ প্রসারিত হবে এবং একই সাথে প্রবাস আয় অর্জনের নতুন দ্বার উন্মোচিত হবে। এ লক্ষ্যে কেয়ার গিভারদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নার্সিং শিক্ষায় পিএইচডি কোর্স চালু এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের জন্য একটি নার্স শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার বিষয় বিবেচনায় রয়েছে। জাতীয় উন্নয়নে স্বাস্থ্য খাতের গুরুত্ব বিবেচনায় 2025-26 অর্থ বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য 41,908 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। 2024-25 অর্থ বছরের বাজেটে এই বাবদ বরাদ্দ ছিল 41,407 কোটি টাকা। কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে তরুণ উদ্যোক্তা এবং যুব সমাজের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টি করা এবং যুব সমাজের অমিত শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষ যুবশক্তি গড়ে তোলা এবং তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করছি। এসব দেশ বদলায়, পৃথিবী বদলায় প্রতিপাদ্যকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে তারুণ্যের উৎসব 2025 উদযাপন করা হয়েছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশের সফল যুব উদ্যোক্তাদের জন্য ঋণের সিলিং বৃদ্ধি করে 5 লক্ষ টাকা উন্নীত করা হয়েছে। এছাড়া তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে 100 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করার প্রস্তাব করছি। তরুণ উদ্যোক্তাদের জন্য এমন তহবিল এবারই প্রথম। জুলাই গণ অভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আত্মকর্মসংস্থান সৃষ্টির প্রকল্প গ্রহণ করা হয়েছে। তরুণ যুবাদের দেশের উন্নয়নে আরও গভীরভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে আগামী অর্থ বছরে তারুণ্যের উৎসব উদযাপনের জন্য 100 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। দক্ষতা উন্নয়নে দেশের তরুণ জনশক্তিকে আভ্যন্তরীণ ও বৈশ্বিক শ্রম অনুযায়ী চাহিদা অনুযায়ী যুগোপযোগী করে তোলার জন্য কারিগরি প্রশিক্ষণ কারিকুলাম তৈরি করে বিশ্বমানের কারিগরি প্রশিক্ষণ সনদপত্র প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি চাহিদা নিরূপণ,
চাহিদা অনুযায়ী কারিকুলাম প্রণয়ন এবং কারিকুলাম অনুযায়ী শিক্ষা প্রশিক্ষণ করে জব প্লেসমেন্ট নিশ্চিত করার লক্ষ্যে শিল্প প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও একাডেমিয়ার মধ্যে যোগসূত্র স্থাপনের কার্যক্রম চলমান। বৈদেশিক কর্মসংস্থান। প্রিয় দেশবাসী, বিদেশগামী কর্মীদের বহির্গমনের প্রক্রিয়াকরণের সকল কাজ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে 6টি জেলায় বহির্গমন ছাড়পত্র প্রদানের ব্যবস্থা করা হয়েছে এবং পর্যায়ক্রমে সকল জেলা পর্যায়ে সুবিধা বিস্তৃত করা হবে। শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা বিধানে বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় ডিসেম্বর 2024 থেকে বাৎসরিক মজুরি বৃদ্ধির হার শতকরা 5 ভাগ থেকে বৃদ্ধি করে শতকরা 9 ভাগে উন্নীত করা হয়েছে। ট্যানারি, সোপ অ্যান্ড কসমেটিক্স, কোল্ড স্টোরেজ, দর্জি কারখানার নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছে। আগামী 3 বছরে আরও 15টি শিল্প সেক্টরের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ করা হবে। কৃষি খাদ্য নিরাপত্তা। কৃষি ফলন বৃদ্ধির লক্ষ্যে প্রতিকূল পরিবেশ সহিষ্ণু জাত ও উন্নতর চাষাবাদ প্রযুক্তি উদ্ভাবন, সুলভ মূল্যে কৃষি উপকরণ সরবরাহ, সেচ এলাকা সম্প্রসারণ, বিপণন ব্যবস্থার উন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি ক্ষেত্রে কার্যক্রম চলমান রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদান করা হয়েছে। বিভিন্ন দেশ হতে সার আমদানি এবং দেশে ইউরিয়া সার উৎপাদনের বাবদ প্রয়োজনীয় ভর্তুকি প্রদান করা হচ্ছে। প্রিয় দেশবাসী, উৎপাদিত কৃষি পণ্যের অপচয় রোধ করা সহ সার্বিক কৃষি উৎপাদন ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে প্যাকেজিং সহ হিমাগার ও কোল্ড চেইন কাঠামো শক্তিশালীকরণ, কৃষি পণ্য পরিবহন ব্যবস্থার উন্নয়ন, কৃষি পণ্যের সাপ্লাই চেনের সকল অংশীদারের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করা, বিশেষায়িত কৃষি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠা করা ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। খাদ্য নিরাপত্তা। দারিদ্র্য বিমোচন এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ওএমএস এবং খাদ্য বান্ধব কর্মসূচি চলমান রয়েছে। বর্তমানে 1901টি কেন্দ্রের মাধ্যমে সারা দেশে ওএমএস কার্যক্রম পরিচালিত হচ্ছে। তালিকাভুক্ত চা বাগানের শ্রমিকদের মাঝে প্রতি কেজি 19 টাকা দরে গম বিতরণ করা হচ্ছে। এছাড়া ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচির আওতায় 10,40,000 দুস্থ মহিলাকে মাসে 30 কেজি হারে চাল প্রদান করা হচ্ছে। প্রিয় দেশবাসী, আগামী অর্থবছরে খাদ্য গুদামের ধারণ ক্ষমতা 37 লক্ষ মেট্রিক টনে উন্নতিকরণ এবং খাদ্যশস্য ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ। দেশবাসী, দেশের ক্রমবর্ধমান নিরাপদ প্রাণীজ আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে মৎস্য এবং গবাদি পশু, হাঁস মুরগির টেকসই জাত উন্নয়নে এবং রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে কাঙ্ক্ষিত উৎপাদনের লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জাতিসংঘ খাদ্য কৃষি সংস্থার দি স্টেট অফ দি ওয়ার্ল্ড ফিশারিজ অ্যাকোয়াকালচার 2024-এর প্রতিবেদন অনুযায়ী আভ্যন্তরিক মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয় এবং বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে 5ম স্থানে রয়েছে। মিঠা পানির মাছ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর 29 মে হতে 28 জুন পর্যন্ত হাওর এলাকার সকল ধরনের মাছ ধরা বন্ধ রাখার জন্য সরকারি নির্দেশনা জারি করা হয়েছে। সামুদ্রিক জলসীমায় 15 এপ্রিল হতে 11 জুন পর্যন্ত সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। দেশের মানুষের আমিষের চাহিদা বিবেচনা রেখে আগামী 2025-26 অর্থবছরে 52,55,000 মেট্রিক টন মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, 2025-26 অর্থবছরে কৃষি, খাদ্য এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট 39,620 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে, যা 2024-25 অর্থবছরে 38,259 কোটি টাকা। সামাজিক নিরাপত্তা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। প্রিয় দেশবাসী, দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাস, সামাজিক বৈষম্য হ্রাস এবং জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করতে এবারের বাজেটে সুবিধাভোগীর সংখ্যা এবং মাথাপিছু বরাদ্দ উভয় বৃদ্ধি করার দিকে নজর দিয়েছে। এই প্রেক্ষাপটে আগামী অর্থবছর থেকে বেশ কিছু ভাতার হার
বৃদ্ধি করার প্রস্তাব করছি। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো বয়স্ক ভাতার মাসিক হার 600 টাকা হতে 650 টাকায়, বিধবা ও স্বামীদের নিগৃহীতা মহিলাদের মাসিক ভাতা 550 থেকে 650 টাকায়, প্রতিবন্ধীদের মাসিক ভাতা 850 থেকে 900 টাকায় এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রদত্ত মাসিক ভাতার হার 800 টাকা থেকে 850 টাকা বৃদ্ধি। এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার 650 কোটি টাকা উন্নত করার প্রস্তাব করছি। প্রিয় দেশবাসী, মূল্যস্ফীতির কষাঘাত থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে জানুয়ারি 2025 হতে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের মাধ্যমে স্মার্ট ফ্যামিলি কার্ডের ভিত্তিতে 57 লক্ষ পরিবারকে মসুর ডাল, সয়াবিন তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে। এছাড়া আমি খাদ্য বান্ধব কর্মসূচির মেয়াদ আগামী অর্থ বছরে 6 মাসে উন্নত করার প্রস্তাব করছি। একই সাথে বর্তমানে সহায়তাপ্রাপ্ত 50 লক্ষ পরিবারের অতিরিক্ত আরও 5 লক্ষ পরিবারকে এর আওতাভুক্ত করার প্রস্তাব করছি। প্রিয় দেশবাসী, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহত ছাত্র জনতার পুনর্বাসন সহ গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে ইতিমধ্যে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে এবং গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসাবে প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে। শীঘ্রই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য ভাতা প্রদানের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হবে। এছাড়াও তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা আছে। আগামী 2025-26 অর্থবছরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য 425 কোটি 20 লক্ষ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। সামাজিক নিরাপত্তা খাতের ব্যাপ্তি এবং গুরুত্ব বিবেচনা আগামী 2025-26 অর্থবছরে 1,26,731 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছে। এক্ষেত্রে পেনশন ব্যতীত সামাজিক নিরাপত্তা বিস্তৃতির জন্য 2025-26 অর্থবছরে বরাদ্দের পরিমাণ দাঁড়াবে 91,297 কোটি টাকা। বিনিয়োগ, শিল্প ও বাণিজ্য। প্রিয় দেশবাসী, দেশে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করতে হলে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা, তাই বিনিয়োগের পথে বিদ্যমান অন্তরায়গুলো চিহ্নিত করে তার দ্রুত সময় দূর করার বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বিনিয়োগকারীদের দ্রুত ও সহজ সেবা প্রদানের লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল হতে বর্তমানে 43টি সংস্থার 134টি সেবা প্রদান করা হয়েছে। এছাড়া ব্যবসা বা পরিবেশ উন্নয়নের একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে আবেদন ও প্রক্রিয়াকরণ ও সেবা প্রদানের উদ্দেশ্যে জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো BSW খোলা হয়েছে। বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য বিনিয়োগকারীদের জন্য একটি পাইপলাইন তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে বিনিয়োগের প্রতিশ্রুতিকে ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রকৃত বিনিয়োগে রূপান্তর করা হবে। এছাড়া দেশের সম্ভাবনাময় ক্ষেত্রসমূহে সরকারি বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে বিনিয়োগ প্রকল্প বাস্তবায়নে উৎসাহিত করার দিকেও আমরা বিশেষ নজর দিচ্ছি। এ লক্ষ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের তহবিল হিসাবে আগামী অর্থবৎসরে 5,040 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। প্রিয় দেশবাসী, সরকারি বিনিয়োগের ক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক বিবেচনায় গৃহীত বেশ কিছু প্রকল্প বাদ দেওয়া হয়েছে। বিনিয়োগ প্রকল্প গ্রহণের ফলে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস বৃদ্ধি, অর্থাৎ পরিবেশ ও প্রতিবেশের উপর প্রভাব নিরূপণে এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগের প্রভাব মোকাবিলায় বিবেচ্য প্রকল্প কতটুকু সহনশীল তা প্রকল্প প্রক্রিয়াকরণের সময় যাচাই ও মূল্যায়ন করা হচ্ছে। প্রিয় দেশবাসী, আমরা সিদ্ধান্ত নিয়েছি 2026 সালের নভেম্বর মাসে স্বাভাবিক নিয়মে স্বল্পোন্নত দেশের তালিকাতে আনুষ্ঠানিক উত্তরণ পরবর্তী সময়ে চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় ভবিষ্যতের কর্ম পরিকল্পনা সমূহ চিহ্নিত করে ইতিমধ্যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি STS প্রণয়ন করা হয়েছে। বাণিজ্যিক খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে লজিস্টিক্স খাতের উন্নয়ন সহ স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং বাণিজ্য সম্ভাবনাময় বিভিন্ন দেশ ও আঞ্চলিক অর্থনৈতিক জোটের সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষর সহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন।
প্রিয় দেশবাসী, 2023-24 অর্থবছরের প্রাক্কলন অনুযায়ী বাংলাদেশের জিডিপিতে কুটির ক্ষুদ্র মাঝারি শিল্পের অবদান প্রায় 11.89%। সম্ভাবনাময় এই খাতের বিকাশের সংশ্লিষ্ট উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। আগামী 3 বছরের মধ্যে এই খাতের বিকাশে 15,000 নতুন উদ্যোক্তা তৈরি, 25,000 উদ্যোক্তাকে দক্ষতামূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান, বিভাগীয় শহরে এসএমই প্রোডাক্ট ডিসপ্লে ও সেলস সেন্টার স্থাপন, জেলা শহরে আঞ্চলিক এসএমই পণ্য মেলা আয়োজন, এসএমইর উদ্যোক্তাদের কেন্দ্রীয় ডাটাবেস প্রতিষ্ঠা, নারী উদ্যোক্তা সহ প্রান্তিক পর্যায়ে সিএমএসএমইর খাতের 10,000 উদ্যোক্তাকে 1,000 কোটি টাকা ঋণ বিতরণ, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে 3,000 নারী উদ্যোক্তাদের সাথে কর্পোরেট ক্রেতা প্রতিষ্ঠানের সংযোগ স্থাপন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নারী ও শিশুর কল্যাণ। প্রিয় দেশবাসী, নারী সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমির মাধ্যমে মহিলাদের জন্য দক্ষতা ভিত্তিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং উপজেলা পর্যায়ে মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে ভিডব্লিউইবি কর্মসূচির আওতায় ভালনারেবল উইমেন ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় নির্বাচিত 20,000 নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসার পরিবেশ অধিকতর উন্নত করে তাদেরকে অর্থনৈতিক ক্ষমতায়ন সুদৃঢ় করার লক্ষ্যে আগামী অর্থ বছরে 125 কোটি টাকার তহবিল বরাদ্দের প্রস্তাব করছি। প্রিয় দেশবাসী, কর্মজীবী নারীর পাশাপাশি অনেক নারী হোম মেকার হিসেবে তাদের শ্রম এবং সময় উৎসর্গ করছেন, কিন্তু তাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকাকে প্রায়শই যথাভাবে মূল্যায়ন করা হয় না। আমি সরকার এবং আপামর জনসাধারণের পক্ষ থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতে তাদের অবদান আর্থিক মানদণ্ডের ভিত্তিতে জিডিপিতে যোগ করার লক্ষ্যে প্রয়োজনীয় পদ্ধতিগত পদক্ষেপ নেওয়া হবে। জুলাই বিপ্লবে শিশু শহীদদের 84টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং এই বিপ্লবে আহত শিশুদের মূল ধারায় ফিরিয়ে আনতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্থানীয় সরকার। প্রিয় দেশবাসী, যাতায়াত ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন, জন্ম ও মৃত্যু নিবন্ধন, প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান, পরিবেশ উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা করা ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে স্থানীয় সরকারের ব্যবস্থার আওতায় জনগণকে সেবা প্রদান করা হচ্ছে। আধুনিক নগর ব্যবস্থা গড়ে তোলার জন্য বিভিন্ন শহরে সড়ক অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, আধুনিক পয় নিষ্কাশন ও প্রাথমিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। প্রিয় দেশবাসী, সমগ্র দেশের গ্রামাঞ্চলে নিরাপদ পানির উৎস নির্মাণ, পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ, পানি শোধনাগার স্থাপন, সমগ্র দেশে কমিউনিটি স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ, রক্ষণাবেক্ষণ, ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে আনা এবং ভূপৃষ্ঠস্থ পানির ব্যবহার বৃদ্ধি এবং প্রতিটি বাড়িকে স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আওতায় আনার কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি। প্রিয় দেশবাসী, বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010 বাতিল করা হয়েছে। এই আইনের আওতায় ইতিপূর্বে সম্পাদিত চুক্তিসমূহ পর্যালোচনার নিমিত্ত একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। রূপপুরে 2,400 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2008 যুগোপযোগী করে নতুন একটি নীতিমালা প্রণয়নের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী 2040 সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের শতকরা 30% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ইন্টিগ্রেটেড পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে এবং এর আওতায় আগামী 2028 সালের মধ্যে 3,400 মেগাওয়াট বিদ্যুৎ পরিচ্ছন্ন উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রিয় দেশবাসী, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিজস্ব উদ্যোগে তেল গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধি উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে 2025-26 হতে 2027-28 পর্যন্ত সময়ে বাপেক্স কর্তৃক প্রয়োজনীয় জরিপ কাজ সম্পন্ন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এছাড়া মধ্যমেয়াদে বাপেক্সের নিজস্ব রিগ দ্বারা 69টি কূপ খনন এবং 31টি কূপের
ওয়ার্কওভার সম্পন্নের কাজ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিশোধিত তেলের চাহিদা মেটাতে প্রতি বছর 3 মিলিয়ন মেট্রিক টন অশোধিত তেল শোধন ক্ষমতা সম্বন্ধ ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইউনিট 2 স্থাপনের প্রকল্প গ্রহণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সড়ক ও রেলপথ, রেল পরিবহন। প্রিয় দেশবাসী, আমাদের সরকার টেকসই, নিরাপদ, ব্যয় সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব সড়ক নেটওয়ার্ক নির্মাণের প্রতিশ্রুতি হিসাবে বিদ্যমান রোড মাস্টার প্ল্যান 2009-এর হালনাগাদকরণের উদ্যোগ গ্রহণ করেছে। বৈদ্যুতিক 3-হুইলার ব্যবস্থাপনা শৃঙ্খলা। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.